এই শোনো না, আমাদের অন্ধবিশ্বাস চ্যানেলটি যারা এখনো সাবস্ক্রাইব করেননি প্লিজ সাবস্ক্রাইব করে দাও। আর অল্প কিছু সাবস্ক্রাইবার হলে 1,00,000 পরিবার হবে। সবাই প্লিজ সাবস্ক্রাইব এবং বেশি বেশি শেয়ার করে দাও প্লিজ। আমার খিদে নেই, তুমি গিয়ে খেয়ে নাও, আমাকে ডেকো না প্লিজ। তুলি ফিরে গিয়ে সবাইকে বলে, এরা ঘুমিয়েছে, খাবে না বললো, সবাইকে খেয়ে নিতে বলেছে। সবাই রাতে ডিনার শেষ করে শম্পা মির্জা একটা প্লেটে খাবার বেড়ে তুলির হাতে দিয়ে বলে, তুলি, এটা ইরা রুমে দিয়ে আয়। রাতে যদি ঘুম থেকে উঠে খিদে লাগে তাহলে খেতে পারবে। আর হ্যাঁ, পানিও দিয়ে আসিস। তুলি মায়ের কাজে হতবাক, হাঁ করে তার দিকে তাকিয়ে আছে। তুলিকে নিজের দিকে এভাবে তাকিয়ে থাকতে দেখে বলেন, মুখ বন্ধ কর, মাসি ঢুকে যাবে। তুলি মুখ বন্ধ করে বলে, আম্মু, তুমি ওকে নিয়ে এতটা ভাবো? সত্যি আমি ভাবিনি তুমি ইরাকে মেনে নিবে। ইরা মেয়েটা খুব ভালো আম্মু, তুমি এতদিন খামোকা দূরে সরিয়ে রেখেছিলে। বেশি কথা না বলে যা। আর শুধুমাত্র খাবার দিলাম বলে এটা ভাবিস না ওকে আমি স্বাদের বউ হিসেবে মেনে নিয়েছি। তুলি মুখ বাঁকিয়ে বলে, আসলে তুমি পাল্টানোর মানুষ না। আমি ভাবছিলাম আমার আম্মু হয়তো আবার আগের মতো ভালো আম্মু হয়ে গেছে, কিন্তু আমি তো ভুলে গিয়েছিলাম তুমি হচ্ছে দ্য গ্রেট শম্পা মির্জা ওরফে রিনা খান। দাঁড়া রে, আমি রিনা খান। তা নয় তো কি, হ্যাঁ, রিনা খানের মতো ভিলেনের পাঠ করছো। বলে দৌড় লাগায়। শম্পা মির্জা রাগের দৃষ্টিতে তুলির দিকে তাকিয়ে আছে। তুলি দোতলায় গিয়ে ড্রয়িং রুমে তাকায়, দেখে তার আম্মু কিচেনের দিকে যাচ্ছে। তুলি হেসে ওঠে। তুলি বেশ অনেকদিন ধরে লক্ষ্য করছে তার মা অনেক পাল্টে গেছে। ইরার সাথে ভালো করে কথা বলে, কেয়ার করে। তুলি খাবার রেখে নিজের রুমে চলে আসে। তারপর একটা বই নিয়ে বসে পড়তে পড়তে অনেক বেজে যায়। রাত 12টা। এরা গভীর ঘুমে। তুলি বিছানায় সবে মাত্র শুয়েছে। তখনই তুলির ফোন বেজে ওঠে। এত রাতে কে কল করতে পারে ভেবে পায় না তুলি। তুলি ফোন হাতে নিয়ে দেখে তার ভাই সাদাত কল করেছে। এত রাতে কল, কোনো বিপদ হলো কিনা ভেবে আটকে ওঠে। তুলির সময় নষ্ট না করে দ্রুত কল রিসিভ করে। রিসিভ করার সাথে সাথে সাদাত বলে, তুলি বোন, তুই কি ঘুমিয়ে গেছিস? মাত্র শুয়েছিলাম ভাইয়া, কিন্তু এত রাতে কল করছো কেন? তুমি ঠিক আছো তো? তোমার কিছু হয়নি তো? না বোন, আমি ঠিক আছি। তুই একটু কষ্ট করে সদর দরজাটা খুলে দে। মানে এত রাতে তুমি কোথায়? আমি দরজার সামনে। কি? হ্যাঁ, তুই দ্রুত আয়। আচ্ছা তুমি দাঁড়াও, আমি আসছি। তুলি নিচে এসে দরজা খুলে দেয়। তারপর সাদাত বাসার ভেতরে ঢুকে তুলিকে রুমে যেতে বলে নিজের রুমে চলে যায়। সাদাত রুমে এসে ফ্রেশ হয়ে বিছানায় শুয়ে পড়ে। ঘুমে তাকাতে পারছে না। ইরাকে জড়িয়ে ধরে ঘুমের দেশে পাড়ি জমায়। রাত 2টা ছুঁই ছুঁই। ঘুমের ঘুরে এরা বুঝতে পারছে কেউ তাকে খুব টাইট করে জড়িয়ে ধরে আছে। এতটা শক্ত করে জড়িয়ে ধরে আছে এরা নড়তে পর্যন্ত পারছে না। এরা ভয়ে ঘামতে থাকে। এবার ইরার পুরোপুরি ঘুম ভেঙে যায়। চোখ মিলে তাকে দেখে একজন পুরুষ তাকে জড়িয়ে ধরে আছে। ইরা ভয়ে চিৎকার করে গায়ের সর্বশক্তি দিয়ে সাদাতকে ধাক্কা মেরে দেয়। সাদাত ছিটকে গিয়ে ফ্লোরে পড়ে যায়। সাদাত ব্যথায় আহ করে ওঠে। ইরা ভয়ে ভয়ে বলে, কে আপনি? আমার রুমে কেন আসছেন? সাদাত কিছু বলে না, চুপ করে ফ্লোরে বসে থাকে। ইরা এবার রেগে গিয়ে বলে, আপনার সাহস কি করে হয় আমাকে টাচ করার? আপনি জানেন এর পরিণাম কি হতে পারে? আমার বর যদি জানে আপনি এই ঘরে আসছেন, আমাকে টাচ করছেন, তাহলে আপনাকে কেটে টুকরো টুকরো করে নদীতে ভাসিয়ে দিব। সাদাত ফ্লোর থেকে উঠে দাঁড়ায়। এরা ভয়ে পিছিয়ে যায়। রুমের লাইট জ্বালিয়ে দেয়। লাইট জ্বালানোর পর সামনে সাদাতকে দেখে চমকে ওঠে। নিজের সামনে সাদাতকে দেখে চমকে ওঠে এরা। সাদাত যে ওর সামনে সেটা বিশ্বাস করতে পারে না, অবিশ্বাস্য লাগে। তাই নিজের হাতে নিজে চিমটি কেটে দেখে আসলে সত্যি কি সাদাত তার সামনে। হাতে চিমটি কেটে ব্যথার শব্দ করে ওঠে এরা। তর্জনী আঙ্গুল তুলে বলে, আপনি এত রাতে, আপনি কোথা থেকে উদয় হলেন? সাদাত এতক্ষণ দাঁড়িয়ে দাঁড়িয়ে ইরার পাগলামি দেখছিল আর হাসছিল। সাদাত ইরার দিকে আগাতে থাকে। সাদাতের ঠোঁটের কোণে বাঁকা হাসি। সাদাত যত আগাচ্ছে ইরা তত পিছাচ্ছে। পিছাতে গিয়ে খাটের সাথে গোতা খায়। সাদাত এগিয়ে এসে ইরার খুব নিকটে দাঁড়ায়। সাদাতের গরম নিঃশ্বাস ইরার মুখে আছড়ে পড়ছে। সাদাত এক হাতে ইরার কোমর জড়িয়ে ধরে। এরা চোখ মুখ খিচে বন্ধ করে নেয়। ইরার ঠোঁট দুটো অনবরত কাঁপছে। সাদাত আঙ্গুল দিয়ে ছুঁয়ে দেয়। সাদাতের স্পর্শে এরা শিউরে ওঠে।
এরা দু হাত দিয়ে ধাক্কা দেয়, কিন্তু এক চুল পরিমাণও সাদাতকে সরাতে পারে না। সাদাত বাঁকা হেসে বলে, এই পিচ্ছি খামাখা নিজের গায়ের শক্তি নষ্ট করছো কেন? তখন না হয় আমি ঘুমাইছিলাম বলে ফেলতে পেরেছিলে, কিন্তু এখন তো আমি সজ্ঞানে, এখন কেমনে সরাবে? ইরার মনে পড়ে যায় সাদাত তার সাথে 6 দিন কথা বলে না। এরা দাঁতে দাঁত চিবিয়ে বলে, আমাকে ছাড়ুন। সাদাত বুঝতে পারে তার বউটার অভিমান হয়েছে। সাদাত আরো শক্ত করে নিজের সাথে জড়িয়ে নেয়। এরা অভিমানে মুখ অন্যদিকে ঘুরে নেয়। সাদাত মুখ গুমরা করে বলে, আমার বউটার খুব অভিমান হয়েছে, তাই না? সে না বললেও আমি বুঝতে পারি তার মুখের ভাষা যে আমি পড়তে পারি। আমি জানি আমার একমাত্র বউটার মনে পাহাড় সমান অভিমান জমেছে। ডোন্ট ওয়ারি বউ, আমি তো এসে গেছি। এবার তোমার সব রাগ অভিমান আমি ভাঙিয়ে দেব। এরা কাদো কাদো স্বরে বলে, আমাকে ছেড়ে দিন, আমি আপনার কেউ না। রাগ করো না বউ, আমি কানে ধরছি তবুও কেঁদো না। তুমি কাঁদলে যে আমার খুব কষ্ট হয় জান। এরা ফ্যালফ্যাল করে সাদাতের দিকে তাকায়। সাদাত এক দৃষ্টিতে এটার দিকে তাকিয়ে আছে। দুজন দুজনের দিকে এক দৃষ্টিতে চেয়ে আছে। দুজন দুজনকে কত জনম ধরে দেখে না, চোখের তৃপ্তি মেটাচ্ছে। পরক্ষণে ইরার মাথায় ধাপ করে রাগ উঠে যায়। সাদাতকে ধাক্কা দিয়ে সরিয়ে দেয়। সাদাত 2 কদম পিছিয়ে যায়। ইরার দিকে অবাক দৃষ্টিতে তাকিয়ে জিজ্ঞেস করে, কি হলো? ইরা কটমট করে বলে, আমার কাছে আসবেন না, আপনাকে আমার চেনা হয়ে গেছে। আসলে সব পুরুষ একই, তারা নিজেদের প্রয়োজনে কাছে টেনে নেবে, আবার প্রয়োজন মিটে গেলে ছুঁড়ে ফেলে দেবে। ইরার কথায় আশ্চর্য হয়ে যায় সাদাত। এটা এসব তাকে কি বলছে? ওর মাথা ঠিক আছে তো? সাদাত এগিয়ে এসে ইরার কবজে ধরে বলে, এই মেয়ে, তুমি এসব কি বলছো? তোমার মাথা ঠিক আছে? ইরা চেঁচিয়ে বলে, আমার মাথা ঠিক আছে মেজর সাদাত মির্জা, আমি একদম ঠিক আছি। আমি সজ্ঞানে সব বলছি। আপনি আমার কাছে আসবেন না, আমাকে ছুবেন না। সাদাত ইরাকে 2 হাতে জড়িয়ে নেয়। ইরা ডুকরে কেঁদে ওঠে। সাদাত ইরার মাথায় হাত বুলিয়ে দেয়। বেশ কিছুক্ষণ কাঁদে। ইরার কান্নার ব্যাগ ধীরে ধীরে থেমে যায়। এবার সাদাত 2 হাত দিয়ে ইরার মুখ উঁচু করে বলে, এই পাগলি, কাঁদছো কেন? আমার উপর খুব অভিমান হয়েছে, তাই না? আমাকে দেখে খুব রাগ তোমার। আচ্ছা, কি করলে তোমার রাগ ভাঙবে বলো? ইরা ফুপিয়ে বলে, কিছু করা লাগবে না, শুধু আমার সাথে কথা বলবেন না, তাহলেই হবে। এটা কোনো কথা হলো? অবাক হয়ে বলে সাদাত। আমি যা বলেছি ঠিক বলেছি। দেখো পিচ্ছি বউ, আমি অনেক দিন পর ছুটি পেয়েছি, তারপর বাসায় এসেছি। এখন তুমি বলছো আমি যেন তোমার সাথে কথা না বলি। এটা কিন্তু ঠিক নয়। ধরে নেন এটাই আপনার শান্তি? বউয়ের সাথে 6 দিন কথা না বলাই এটাই আপনার কঠিন থেকে কঠিনতম শাস্তি। শোনো বউ, আমি তোমাকে কল দিছিলাম কিন্তু তুমি রিসিভ করনি, তারপর আবার মেসেজ দিয়ে রাখছি, সেটা এখনো পর্যন্ত তুমি দেখোনি। আপনি কল কবে দিলেন আর মেসেজই বা কবে দিলেন? বিশ্বাস না হলে তুমি হোয়াটসঅ্যাপে ঢুকে দেখো। আপনার ফোনে দেখান। আমার ফোন কোথায় আছে জানি না। জানো না মানে? এত মানে না করে দেখান। আমি ফোন রেগে গিয়ে কোথায় ফেলে দিছি জানি না। ইরার কথায় সাদাতের মাথায় হাত। তার পিচ্ছে বইয়ের এত তেজ কেন? সাদাত নিজের ফোনটা হাতে নিয়ে ইরার হাতে দিয়ে বলে, এবার দেখো। ইরা সাদাতের হোয়াটসঅ্যাপে ঢুকে দেখে সত্যি সত্যি সাদাত তাকে মেসেজ দিয়ে রেখেছে। ইরা অবাক হয়ে বলে, আপনি যদি মেসেজ দেন তাহলে আমার কাছে নোটিফিকেশন আসেনি কেন? আমি কেমনে বলবো? তুমি জানো, তুমি হয়তো নোটিফিকেশন অফ করে রাখছো। আমি কিছু জানি না। মুখ গুমরা করে বলে ইরা। ইরা নখ কামড়াতে কামড়াতে বলে, আচ্ছা, এটা তো 3 দিন আগের এসএমএস। আপনি এই 3 দিন কেন কল করেননি? তুমি হয়তো মেসেজটা পড়োনি, চোখ দিয়ে ভালো করে দেখে পড়ো। ওখানে বড় বড় করে লেখা আছে, প্রিয় বউজান, আগামী 3 দিন তোমার সাথে কোনো যোগাযোগ করতে পারবো না। অনেক বড় একটা মিশনে যাচ্ছি, এর সবটা দায়িত্ব আমাকে দেওয়া হয়েছে। আমি যেন আমার দায়িত্ব সঠিকভাবে পালন করতে পারি, সুস্থ সবল তোমাদের কাছে ফিরে আসতে পারি। আর হ্যাঁ, খুব মন দিয়ে পরীক্ষা দিও, তোমাকে তোমার লক্ষ্যে পৌঁছাতে হবে। অল দ্য বেস্ট বউজান। সাদাতের কথায় ইরা মেসেজটা পড়ে দেখে সত্যি সত্যি সাদাত তাকে কথাগুলো লিখেছে। ফোনের স্ক্রিন থেকে চোখ তুলে সাদাতের দিকে তাকিয়ে বলে, আপনি সেখান থেকে একবার বাসায় আসেন। হ্যাঁ, সেজন্যই তো একটু ঘুরতে গেছিলাম, কিন্তু তুমি কি করলে? আমাকে ঘুমাতে দিলে না, এক গাদা কথা শুনিয়ে দিলে। আপনি রাতে খাবার খেয়েছেন? না। এরা আশেপাশে তাকিয়ে কিছু খোঁজার চেষ্টা করে। পরে টেবিলে চোখ পড়তে দেখে সেখানে প্লেট রাখা। এরা কৌতূহল বশত টেবিলের কাছে এগিয়ে যায়। প্লেটের উপর থেকে ঢাকনা সরিয়ে দেখে সেখানে খাবার রাখা। এরা অবাক হলেও কিছু বলে না।
মুখে হাসি ফুটে ওঠে। প্লেট হাতে নিয়ে সাদাতের কাছে এগিয়ে আসে। সাদাত অবাক হয়ে ইরার কাজকাম দেখছে। ইরা সাদাতের হাত ধরে খাটে বসিয়ে দেয়। তারপর খাবারের প্লেট সাদাতের হাতে ধরে দিয়ে বলে, এবার ঝটপট খাবার খেয়ে নিন। সাদাত ইরাকে জিজ্ঞেস করে। তুমি খেয়েছো? ইরা কোনো জবাব দেয় না, চুপ করে দাঁড়িয়ে থেকে বলে, এত কথা না বলে খাবার খান তো, তারপর ঘুমান। আপনাকে কেউ ডিস্টার্ব করবে না। তুমি এত তেরা হলে কবে থেকে? যেটা জিজ্ঞেস করেছি সেটার উত্তর দিয়ে দিলেই তো হয়। সব সময় 4 লাইন বেশি বুঝে। সাদাত খাবারের প্লেট খাটের উপর রেখে ইরার হাত ধরে ওয়াশরুমে নিয়ে যায়। ইরা চেঁচিয়ে বলে, আরে আপনি আমাকে নিয়ে ওয়াশরুমে যাচ্ছেন কেন? হাত ছাড়েন তো ভাই। সাদাত কিছু শোনার বান্দা নয়। ওয়াশরুমে এনে ট্যাবের সামনে দাঁড় করে বলে, এবার ঝটপট হাত মুখ ধুয়ে নাও। কিন্তু কেন? যা বলছি তাই করো। ইরা চুপ করে হাতে মুখে পানি দেয়। সাদাত আবার ইরার হাত ধরে রুমে এনে খাটে বসিয়ে নিজেও বসে পড়ে। সাদাত ভাত মেখে এক লোকমা ইরার মুখের সামনে ধরে। এরা মুখ বন্ধ করে সাদাতের দিকে তাকিয়ে আছে। সাদাত হাঁক করতে বলে, তবুও মুখ বন্ধ রাখে ইরা। সাদাত এবার থমকে বলে, কথা কানে যাচ্ছে না, হা করো বলছি। সাদাতের ধমকে ইরা চমকে ওঠে। তারপর হা করে। সাদাত ইরাকে খাইয়ে দেয় আর নিজেও খেয়ে নেয়। এভাবে দুজন রাত 3টায় খাওয়া শেষে শুয়ে পড়ে। সকাল 7টা। এরা পড়ার টেবিলে পড়তে বসেছে। সাদাত বেঘরে ঘুমাচ্ছে। বাসার কেউ এখনো জানে না সাদাত বাসায় এসেছে। শুধু তুলি জানে। কালকের রাতটা ঘুমিয়ে কাটিয়েছে ইরা। এখন আজকের দিনটা শুধু পড়বে। পড়তে পড়তে অনেকটা সময় চলে যায়। ইরা ঘড়ির দিকে তাকিয়ে দেখে অনেক বেজে গেছে। তবু সাদাত উঠছে না। ইরাও আর ইচ্ছে করে ডাকেনি। রুমের দরজা ভিড়ানো। সকালে নাস্তা করার জন্য শম্পা মির্জা ডাকতে এসেছে তুলি আর ইরাকে। তুলিকে ডেকে ইরা রুমে আসে। দরজা খোলা ছিল বিধায় ভেতরে আসতে অসুবিধা হয়নি তার। তিনি জানতেন ইরা এই সময় পড়ার টেবিলে। তিনি রুমে ঢুকে সোজা টেবিলের কাছে এসে বলেন, খেতে আসো, খেয়ে এসে দরকার হলে আবার পড়তে বসবে। ইরা বই থেকে চোখ সরিয়ে শম্পা মির্জার দিকে তাকিয়ে মুচকি হেসে বলে, আম্মু আপনি যান, আমরা আসছি। ইরার কথায় ভ্রু কুচকে তাকায় শম্পা মির্জা। তিনি ফির বললেন, আমরা মানে? তুলি তো খেতে নিচে গেছে, আর কে যাবে তোমার সাথে? ইরা হালকা হেসে ঈশ্বরের বিছানায় তাকাতে পারে। ইরার কথা মতো শম্পা মির্জা ঘাড় ঘুরিয়ে বিছানায় তাকায়। তিনি অবাক হয়ে বলেন, স্বাদ এসেছে? তুমি আমাকে আগে বলবে না? শম্পা মির্জা দ্রুত পায়ে হেঁটে ছেলের কাছে যান। তিনি জোরে জোরে বলেন, স্বাদ? এই স্বাদ? ওঠ বাবা। শম্পা মির্জা এতটাই জোরে ডাকছেন যে সাদাত লাফ দিয়ে উঠে বসে। চোখ দোলের সামনে তাকাতেই মায়ের হাসি মুখটা দেখে মান ভরে যায়। সাদাত সোজা হয়ে বসে হেসে বলে, আম্মু একটু আস্তে ডাকবে না? একটুর জন্য আমি হার্ট অ্যাটাক থেকে বেঁচে গেলাম। তোর ফাজলামো আর গেল না। তুই আসবি আমাকে বলবি না কেন? আমি তো জানতামই না তুই আসবি। কতগুলো দিন হয়ে গেছে তুই বাড়ি ফিরিস না। মাঝে মধ্যে একটুকু ছুটি তো বাসায় আসতে পারিস। আম্মু ছুটি না পাইলে কেমনে আসবো বলো? এবার অনেক দিন ছুটি পেয়েছি, তাই তো বাসায় চলে আসছি। আর আমি আসবো এটা কেউ জানতো না, এমনকি আমি নিজেই জানতাম না। কাল কখন আসবি বাপ? 12টায় বাসায় আসছি। তারপর ইরাকে ফোন দিলাম দরজা খোলার জন্য, কিন্তু ও ফোন রিসিভ করে না। আর এত রাতে কাকে কল দিতে ডিস্টার্ব করব ভেবে পাচ্ছিলাম না। পরে দেখলাম তুলির রুমে আলো জ্বলছে। দেন তুলিকে ফোন করলাম আর ও দরজা খুলে দিল আর আমি রুমে আসলাম। তাহলে তো তুই কাল রাতে কিছু খাসনি বাবা। এখনই নিচে চল, আমি খাবার খেতে দিচ্ছি। আম্মু শান্ত হও, আমি খেয়েছি। খেয়েছিস মানে? রাতে তো কোনো খাবার অবশিষ্ট ছিল না স্যার। কিচেনে ছিল না, তবে আমাদের রুমে ছিল। মানে ইরার জন্য যে খাবার দিছিলাম ওটা খেয়েছিস তুই? তাহলে কি খেয়েছে? ইরা টেবিল থেকে উঠে এসে শম্পা মির্জার কাছে দাঁড়িয়ে বলে, আম্মু আমি আর আপনার ছেলে ভাগ করে খেয়েছি। শম্পা মির্জা ইরার দিকে তাকায়। ইরাকে কিছু না বলে সাদাতকে তাড়া দেয় ফ্রেশ হওয়ার জন্য। সাদাত বিছানা থেকে উঠে ওয়াশরুমে ফ্রেশ হতে চলে যায়। ততক্ষণে শম্পা মির্জা নিচে চলে যান। সাদাত আর ইরা দুজনে একসাথে নিচে নেমে আসে। সাত সকালে সাদাতকে দেখে চমকে যায় সকলে। সাদাত হাসি মুখে খাবার টেবিলের সামনে এসে দাঁড়ায়। সাদাতকে দেখে শাহাদাত মির্জা বলেন, আরে বেটা তুমি হুট করে সে সবাইকে পুরো চমকে দিয়েছো। তুমি যে আসবে এটা বলনি তো, সকলকে পুরো অবাক করে দিয়েছো। সাদাত মুচকি হেসে বলে,
বাবা আসলে আমি নিজেও জানতাম না কাল আসবো, আসলে হুট করে সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এসেছো, ভালো করেছো। এবার খেতে বসো। সাদাত সহ বাকি সবাই সকালে নাস্তা শেষ করে। সাদাত বাড়ির বাইরে গেছে। ইরা দুপুরে গোসল করে নামাজ পড়তে বসেছে। কাল তার বাংলা দ্বিতীয় পত্র পরীক্ষা। লাঞ্চের সময় খেতে ডাকলে খেয়ে সে পড়তে বসে। সাদাত এখনো বাসায় ফিরেনি। কেন এত লেট হচ্ছে জানে না ইরা। দুবার কল দিলেও রিসিভ করেনি। দেখতে দেখতে দুপুর গড়িয়ে বিকাল, আর বিকাল গড়িয়ে সন্ধ্যা। সাদাত একটু আগে বাসায় ফিরেছে। ইরা আর জিজ্ঞেস করেনি এত দেরি কেন হলো। ভ্যাবসা গরমে ইরার অবস্থা নাজেহাল। চুলগুলো হাত খোপা করা, বারবার সামনে কতগুলো চুল এসে ডিস্টার্ব করছে। ইরা বিরক্ত হয়ে বারবার কানের নিচে গুজে দিচ্ছে। সাদাত শুয়ে শুয়ে ফেসবুক স্ক্রল করছে আর ইরাকে দেখছে। সাদাত অনেকক্ষণ ধরে খেয়াল করে চুলগুলো ইরাকে বিরক্ত করছে। সাদাত বিছানা থেকে নেমে ইরার পেছনে এসে দাঁড়ায়। ইরা পেছনে কারোর অস্তিত্ব পেয়ে ঘাড় ঘুরিয়ে তাকায়। সাদাতকে দাঁড়িয়ে থাকতে দেখে জিজ্ঞেস করে, কিছু বলবেন? সাদাত মাথা নেড়ে না বলে। ইরা সাদাতের হাতে চিরুনি দেখে জিজ্ঞেস করে, চিরুনি কি করবেন? সাদাত মুচকি হেসে জবাব দেয়, বউয়ের চুল বেনি করে দেব। ইরা অবাক হয়ে কিছু বলতে যাবে তার আগেই সাদাত ইরাকে চুপ করিয়ে দেয়। তারপর বলে, চুপ করে লক্ষ্মী মেয়ের মতো বসে থাকবে। এই অসভ্য চুলগুলো আমার বউকে ঠিক মতো পরতে দিচ্ছে না, বারবার তাকে বিরক্ত করছে। আমি থাকতে এটা হতে দেই কেমনে বলো? ইরা লক্ষ্মী মেয়ের মতো চুপটি করে বসে রয়। আর সাদাত নিজের মতো করে ইরার দুপাশে চুল বেনি করে দেয়। চুল বেনি করা শেষ হলে ইরা ঘুরিয়ে ঘুরিয়ে দেখে বলে, আরে বাহ, আমার বর তো দেখি খুব ভালো চুল বাঁধতে পারে। ইরা ভ্রু নাচিয়ে মজা করে বলে, কাহিনী কি বলুন তো? এত ভালো চুল বাঁধা শিখলেন কিভাবে? আগে কোনো মেয়েকে এভাবে চুল বেঁধে দেননি তো? ইরার কথায় সাদাতের মুখে হাত দিয়ে বলে, আস্তাগফিরুল্লাহ। বউ আমার বলে কি, ছোটবেলায় তুলির জন্য বেনি করা শিখছিলাম, আর তুমি কি বললে? ছি ছি। এত ছি ছি করার কি আছে ভাই? এত সুন্দর চুল বেনি করে দিলেন, এটা শোনা স্বাভাবিক নয় কি? সাদাত রাগী দৃষ্টিতে তাকে বলে, এই তুমি কথায় কথায় এমন ভাই ভাই করো কেন? হ্যাঁ, আমি তোমার বর লাগি। বরকে কেউ ভাই ডাকে? ইরা দুষ্টু হেসে বলে, ভাইয়া মানে সাইয়া, আর সাইয়া মানে ভাইয়া। ওরে পাজি মেয়ে, দুষ্টুমি না করে পড়ায় মন দাও, তা না হলে কালকে পরীক্ষায় ডাব্বা পাবানে। ইরা মুখ বাঁকিয়ে পড়ায় মনোযোগ দেয়। সাদাত ইরাকে আর ডিস্টার্ব করে না, বিছানায় শুয়ে পড়ে। সাদাত চায় না তার জন্য ইরার পরীক্ষা খারাপ হোক। দেখতে দেখতে ইরাদের পরীক্ষা শেষ হয়ে যাচ্ছে। এই তো কদিন আগে শুরু হলো আর আজ শেষ পরীক্ষা। সাদাত কয়েকদিন থেকে আবার চলে গেছিল, কিন্তু দুদিন পর সাদাত ঢাকাতেই চলে আসবে। তার পোস্টিং হয়েছে ঢাকাতেই। তাদের বাড়ি থেকে যেতে 1 ঘন্টা সময় লাগবে। শেষ পরীক্ষা দিয়ে দুই ননদ ভাবি আনন্দ করতে করতে বাসায় ফিরে। সাদাত থাকা কদিন সাদাত দুজনকে পরীক্ষার কেন্দ্রে দিয়ে আসতো আর নিয়ে আসতো। তারপর সে চলে গেলে ড্রাইভার দিয়ে আসে আর নিয়ে আসে। আজ থেকে দুজনে চিল করবে বলে সে খুশি, কিন্তু তাদের খুশি বেশিক্ষণ স্থায়ী হয় না। সাদাত ফোন করে বলে দিয়েছে সে বাসায় ফিরছে। আপাতত এখন থেকে সে বাড়ি থেকে যাওয়া আসা করবে। আর কয়েকদিন পর দুজনকে কোচিংয়ে ভর্তি করাবে অ্যাডমিশন প্রিপারেশনের জন্য। ইরা আর তুলি মন খারাপ করে ছাদে দোলনায় বসে আছে। কিছুক্ষণ পর রাব্বি আসে ছাদে। দুজনকে মন খারাপ করে থাকতে দেখে জিজ্ঞেস করে, কি ব্যাপার, দুজনের মুড অফ নাকি? দুজনেই নিশ্চুপ। রাব্বির কথায় এক পলক তাকিয়ে ফের আকাশের দিকে তাকায় তুলি। তুলিকে মুখ গোমরা করে থাকতে দেখে রাব্বি এগিয়ে এসে বলে, কি ব্যাপার, আমার বোনটার মুড অফ কেন শুনি? আমি এসেছিলাম তোদের একটা খুশির নিউজ দিতে, আর তোরা মুড অফ করে বসে আছিস। তুলি মুখ কালো করে বলে, কি বলবে, ভাইয়া বাসায় আসছে, আমাদের কোচিংয়ে ভর্তি করাবে। আরে এগুলো কেন বলবো? আমি তো তোদেরকে অন্য কথা বলতে এসেছি। কি কথা, ভালো করে বলো ভাইয়া। তুলি ভাইয়া কি বলেছে কি বলেনি সেটা আমি জানি না। ভাইয়া আমাকে ফোন দিয়ে বলল ভাইয়া বাসায় আসছে, পরপর বেশ কিছুদিন ছুটি পেয়েছে। বড় কাকা আর বাবার সাথে কথা বলেছে, সবাই মিলে নাকি ঘুরতে যাবে। সত্যি বলছো ভাইয়া? ইরাও বেশ খুশি হয়েছে। 3 জনে মিলে অনেক প্ল্যানিং করে। রাত 10টার দিকে সাদাত বাসায় আসে। ইরা সাদাতের কাছ থেকে ব্যাগপত্র নিয়ে রুমে গুছিয়ে রাখে। সাদাত সবার সাথে কথা বলে রুমে আসে। বাইরে বৃষ্টি হওয়ায় অনেকটা ভিজে গেছে। সাদাত টাওয়াল নিয়ে ওয়াশরুমে চলে আসে। 15 মিনিট পর গোসল করে বের হয়। শম্পা মির্জা খাবার বেড়ে ইরার হাতে দিয়ে দেয় সাদাতের জন্য। সাদাত বের হয়ে একটা চেয়ার টেনে বসে।
ইরা খাবারের প্লেট এনে সাদাতের হাতে দেয়। সাদাত খাওয়া শুরু করে। অনেক ক্ষুধা লেগেছিল তার। সেই সকালে নাস্তা করেছে, আর কিছু মুখে তুলেনি, খাওয়ার সময় পায়নি। নানান ব্যস্ততায় দিনটা কেটে গেছে। ইরা বিছানায় বসে মুখে হাত দিয়ে সাদাতের খাওয়া দেখছে। সাদাত খাওয়ায় ব্যস্ত ছিল, ইরার দিকে খেয়াল নেই। সাদাত যখন প্লেটে পানি দেয় তখন ইরার দিকে নজর যায়। নিজের দিকে তাকিয়ে থাকতে দেখে জিজ্ঞেস করে, কি? ইরা মাথা নেড়ে কিছু না বলে। ইরা বিছানা থেকে উঠে গিয়ে সাদাতের কাছ থেকে একটু প্লেট নিয়ে কিচেনে চলে আসে। প্লেট ধুয়ে রেখে আবার রুমে আসে। সাদাত বিছানায় শুয়ে শুয়ে ফোন স্ক্রল করছে। ইরা রুমে এসে দাঁড়ায়। সাদাত ফোনের স্ক্রিনে তাকিয়েই বলল, পরীক্ষা কেমন হয়েছে? আলহামদুলিল্লাহ, ইরার স্বাভাবিক জবাব। সাদাত ফোন রেখে ইরাকে বিছানায় আসতে বলে। ইরা বিছানায় এসে বসে। সাদাত ইরার চোখে গভীর দৃষ্টিতে তাকিয়ে বলে, তোমার নাকি দুপুর থেকে মন খারাপ? ইরা অবাক হয়ে বলল, আপনাকে কে বলছে? সাদাত হালকা হেসে জবাব দেয়, আমাকে বলার মানুষের অভাব নেই, যা শুনেছি তার উত্তর দাও। ইরা ঠোঁট উল্টে বলে, হ্যাঁ। কেন জানতে পারি? ইরা রাগ নিয়ে বলল, সবেমাত্র আজ পরীক্ষা শেষ হয়েছে, কয়েকদিন একটু রেস্ট নেই, একটু আনন্দ ফুর্তি করি, সবার সাথে সময় কাটাই। কই তা না করে আপনি কি করলেন? আপনি বলছেন আমাদের নাকি কোচিং এ ভর্তি করিয়ে দেবেন। এটা কোনো কথা হইল ভাই? আমাদেরও তো জীবন নাকি ভাই? আমাদের মতো নিষ্পাপ মাসুম বাচ্চাদের সাথে এমনটা করতে আপনার মুখ কাঁপলো না? ইরার কথায় আশ্চর্য হয়ে তাকিয়ে রয় সাদাত। বিস্ময়ে মুখ হা হয়ে আছে। ইরা সাদাতকে হা হয়ে তাকিয়ে থাকতে দেখে হাত দিয়ে মুখ বন্ধ করে বলে, মুখ বন্ধ করেন, নইলে মাছি ঢুকে যাবে। সাদাত মুখ বন্ধ করে ইরাকে বলে, সামান্য একটা বিষয়ের জন্য এতগুলো কথা শুনিয়ে দিলে? বেশ, আমিও দেখব তোমরা কি করে সময় নষ্ট করো। ট্যুর থেকে ঘুরে এসেই তোমাদের দুজনকে আমি নিজে গিয়ে কোচিংয়ে ভর্তি করাবো। ইরা হাত জোর করে কাদো কাদো গলায় বলে, প্লিজ স্যার, এমনটা করবেন না। আমরা বাঁচতে চাই, এভাবে আমাদের জীবনটা শেষ করবেন না। সামনে আমার সুন্দর ভবিষ্যৎ পড়ে আছে। আমার সাদাতের ধমকে চুপসে গেল ইরা। সাদাত বলল, ওরে ড্রামাবাজ, তোমরা দুজনেই প্ল্যান করছো, কিন্তু আমি থাকতে কিছুতেই তোমাদের প্ল্যান সফল হবে না। বেশি বাড়াবাড়ি করলে এখনই অনলাইন ভর্তি কনফার্ম করে দিব কিন্তু। সাদাতের কথায় আকাশ থেকে পড়ে ইরা। এবার ড্রামাটা একটু বেশি করে ফেলে। ইরা সাদাতের হাত ধরে বলে, ওগো স্বামীজান, আমি আর কিছু কইব না। আপনি যা কইবেন তাই হইব, কিন্তু এখনই কিছু কইরেন না। সাদাত বাঁকা হেসে বলে, তাহলে চুপচাপ ঘুমাই পড়ো। আর একটা কথা বললে এখনই। না, আর কিছু কইেন না। আমি ভদ্র মেয়ের মতো ঘুমিয়ে পড়ি। বলে বিছানায় শুয়ে চোখ বন্ধ করে ফেলে। ইরার কাণ্ড দেখে রুমে হাসতে হাসতে প্যাট চেপে ধরে বসে পড়ে তুলি। এতক্ষণ চুপচাপ ইরা আর সাদাতের কথোপকথন শুনেছে তুলি। আপনারা ভাবছেন কিভাবে শুনেছে, তাহলে শুনুন। ইরা কিচেন থেকে যখন রুমে আসে তখন তুলির কাছে যায়। তুলি ইরাকে বলে, ভাইয়াকে আমি বলেছি ভাইয়া ভাবির খুব মন খারাপ। ভাইয়া আমাকে জিজ্ঞেস করেছে, কিন্তু আমি বলিনি। আমি বলেছি তোমার বইয়ের কাছ থেকে শুনবে, তুমি তখন এই ব্যাপারে বলবা। দুজনে মিলে অনেক কিছু প্ল্যান করে। তারপর ইরা রুমে আসে। তুলি কল কেটে দেয়। ফোন টেবিলের উপর থাকায় সাদাত টের পায় না। ইরাকে শুতে দেখে সাদাত নিজেও শুয়ে পড়ে। সাদাত চোখ বুজে এমন ভাবে শুয়ে আছে যে কেউ দেখলেই বলে দিতে পারবে সাদাত ঘুমাচ্ছে, কিন্তু সাদাত সব দেখছে। ইরা চোখ টিপ টিপ করে এক চোখ মেরে তাকায়। সম্পূর্ণ তাকানোর আগেই সাদাত বলে ওঠে, খবরদার, চোখ মিললেই কিন্তু। ইরা সাহস করে আর চোখ মিলে তাকায় না। সাদাত ইরার দিকে কিছুক্ষণ তাকিয়ে থাকে। ইরা একসময় ঘুমিয়ে যায়। সাদাত এতক্ষণ করা কাজগুলো মনে করে ইরার দিকে তাকিয়ে মুচকি হেসে নিজে ঘুমিয়ে পড়ে। সকালের খাবার খেয়ে বেলা 11টার সময় বাসা থেকে বের হয় সাদাত। সাদাতের সাথে আছে তার ভাই, বোন আর ইরা। চারজনে যাচ্ছে শপিং এ। ইরাদের সাথে ঘুরতে যাচ্ছে রায়হান আর রাইসা। সেজন্য রায়হান আর রাইসাও শপিং এর জন্য আসছে। সাদাতরা মিনিট 30 পরে পৌঁছে যায় শপিং মলে। সাদাত গাড়ি থেকে ইরাদের নামিয়ে গাড়ি পার্ক করতে চলে যায়। গাড়ি পার্ক করে সকলের সাথে শপিং মলের ভেতরে যায়। ইরারা কেনাকাটা করতে ব্যস্ত। ইরা তুলি যা দেখছে তাই পছন্দ করে ফেলছে। ইরা তো বলেই ফেলে, শপিং মল ধরে বাসায় বসিয়ে দিলে কেমন হয়? ইরার কথায় হেসে উঠে তারা। কিছুক্ষণ পর রায়হানরা দুজনে চলে আসে। নিজেদের মতো প্রয়োজনীয় জিনিস কিনতে আছে। পাক্কা 2 ঘন্টা ধরে শপিং করে সবাই। গরমে সবার অবস্থা খারাপ।
বাসার সকলের জন্য কেনাকাটা করেছে সাদাত। ইরা আর তুলি মন মতো আজ শপিং করেছে, যা ইচ্ছে হয়েছে তাই নিয়েছে। তাদের আজ বাধা দেয়নি কেউ। সবাই ক্লান্ত হয়ে পড়েছে। সবার ক্লান্ততা কাটানোর জন্যই শপিং মল থেকে সোজা চলে আসে রেস্টুরেন্টে। রেস্টুরেন্টের ভেতরে গিয়ে একটা টেবিলে বসে 6 জনে। রাব্বি ওয়েটারকে ডেকে সবার জন্য খাবার অর্ডার দেয়। কজনে গল্প করছে। অনেকদিন এভাবে আড্ডা দেওয়া হয় না কারোর। ওয়েটার কিছুক্ষণ পর খাবার নিয়ে আসে। সবাই খাওয়া শুরু করে দেয়। তখনই রেস্টুরেন্টে এসে হাজির হয় রিয়া। রিয়া সাদাতদের টেবিলে এসে বলল, হেই গাইস, তোমরা এখানে? হঠাৎ মেলি কণ্ঠস্বর পেয়ে পেছনে ঘুরে তাকায় সবাই। রিয়াকে দেখে কিছুক্ষণের জন্য চুপ হয়ে যায় সবাই। পরিস্থিতি স্বাভাবিক করার জন্য রাব্বি বলল, আরে লিয়া বুঝি, কেমন আছো? রিয়া সাদাতের দিকে তাকিয়ে মুচকি হেসে বলল, আই এম অলওয়েজ ফাইন রাব্বি, তোমরা কেমন আছো? পাশ থেকে ইরা বলে ওঠে, আমরাও অলওয়েজ ভালো থাকি রিয়াপু। ইরার কথায় সরু চোখে তাকায় রিয়া, তবে কিছু না বলে হাসে। তারপর বলল, ভালো থাকলেই ভালো। সাদাত কথা বলছো না যে? আমি আশায় কোনো প্রবলেম হয়ে গেল না তো? সাদাত দাঁতে দাঁত চেপে আস্তে করে বলে, দেখ রিয়া, আমি তোর বড়, তাই ভাই সম্বোধন করে কথা বল। আর এখানে কোনো রকম সিন ক্রিয়েট করবি না। যদি করে থাকিস তাহলে কিন্তু আমার থেকে খারাপ কেউ হবে না। এখানে আমার শালার বউ আছে, তারা তোর করা পাগলামিগুলো জানে না। রিয়া কিছুটা ঝুঁকে সাদাতের প্লেট থেকে 1 চামচ খাবার নিয়ে মুখে দিয়ে আস্তে আস্তে বলল, এমন করো কেন সাদবেস? আমি তোমাকে ভালোবাসি, তাই এটুকু করতেই পারি। তুমি সব সময় আমাকে অ্যাভয়েড করো, ইগনোর করার চেষ্টা করো, কিন্তু পারবে না। তুমি আমারই হবে, এটা আমার চ্যালেঞ্জ। বলে বাঁকা হাসে রিয়া। রিয়ার এই ঝুঁকে যাওয়া ইরা সহ্য করতে পারে না, তবু পাবলিক প্লেসে কিছু বলে না। দাঁতে দাঁত চেপে বসে আছে। তুলি ইরাকে রাখতে দেখে বুঝতে পারে কাহিনী অন্যদিকে যাবে, তাই সময় থাকতে তাকে কিছু করতে হবে। তুলি খানিকটা উচ্চ গলায় বলল, রিয়াপু, তোমাকে একটা সারপ্রাইজ দেওয়া আছে। তুলির কথায় ভ্রু কুচকে আসে রিয়ার। তবে তুলি যা বলতে চাচ্ছে এতে যে হিতে বিপরীত হবে সেটা তুলির খেয়াল নেই। তুলি যখন উচ্চারণ করে, রিয়াপু, আমরা সবাই আহ তুলি, তুমি থামবে? সারপ্রাইজটা আমি রিয়াপুকে দিচ্ছি। সহসা ইরা থামিয়ে দেয় তুলিকে। তুলি ভ্রু দলা করে জিজ্ঞাসা দৃষ্টিতে ইরার দিকে তাকায়। ইরা চোখের ইশারায় তুলিকে আশ্বস্ত করে। সাদাত অবাক হয়ে বউ আর বোনের কান্নাগুলো দেখছে। টেবিলের সবাই এখন ইরার দিকে তাকিয়ে আছে। ইরা রাব্বির দিকে তাকিয়ে মুচকি হেসে তারপর রিয়ার দিকে তাকিয়ে বলল, আসলে রিয়াপু, আমরা রাব্বি ভাইয়ার বিয়ে ঠিক করেছি। টেবিলের সবাই যেন আকাশ থেকে পড়লো। পড়ারই কথা। বিস্ময়ে রাব্বির মুখ হা হয়ে গেছে। ইরার ঠোঁটের কোণে হাসি। তুলির প্রথমে অবাক হলেও পরে ঠিকই হাসে। তুলি টের পায় ইরা রিয়ার সাথে ভান্ডামি করছে। সত্যিটা রিয়াকে জানাতে দিতে চায় না। রাব্বি বিস্ময় নিয়ে বলল, ইরা, তুমি কি? ভাইয়া চুপ করেন, আমি বলতেছি রিয়াপুকে। রাব্বি চুপ করে যায়, তার মাথায় হাত। ইরা তাকে এভাবে বাস দিল। টেবিলে উপস্থিত সবাই মুখ চেপে ধরে হাসছে। রিয়া অবাক হয়ে জিজ্ঞেস করে, বিয়ে কবে ঠিক হলো রাব্বি? রাব্বি বোকা হেসে বলল, এই তো কয়েকদিন আগে। একটু অপেক্ষা করো, ইনভাইটেড কার্ড পাবা। রাব্বির অবস্থা দেখে সাদাতের প্রচুর হাসি পাচ্ছে, তবু হাসি চেপে ধরে ইরার সাথে তাল মিলিয়ে যাচ্ছে। রিয়া একসময় বলল, আচ্ছা, আমি আজ আসি। রাব্বি, নতুন জীবনের জন্য কংগ্রাচুলেশনস। রাব্বি মুখটা বাংলার পাঁচের মতো করে বলে, ধন্যবাদ রিয়া আপু। রিয়া রেস্টুরেন্ট থেকে চলে যায়। রিয়া যেতেই উচ্চ স্বরে হেসে ওঠে সবাই। রাব্বি চুপ করে ইরার দিকে তাকিয়ে আছে। ইরা রাব্বির দিকে তাকিয়ে ইনোসেন্ট ফেস করে বলে, সরি ভাইয়া, আসলে তুলি রিয়াপুকে বলে দিতে গিয়েছিল আমরা সবাই ঘুরতে যাব, সেটা বলে দিতে গিয়েছিল। আর সে যদি জেনে যায় তাহলে আমাদের সাথে যেতে চাইবে, তখন বিপাকে পড়ে যাব। যা বাই দেওয়া হয়ে গেছে বোন। এমনি কেউ বাই দেয়? আমার তো আর একটু হলে হার্ট অ্যাটাক হয়ে যেত। রায়হান বলল, আচ্ছা, রিয়া জানলে সমস্যাটাই বা কোথায়? ও তুমি বুঝবে না ভাইয়া। অতঃপর লাঞ্চ করে বাসার উদ্দেশ্যে বেরিয়ে পড়ে। বাইরে প্রবল ব্যাগে বৃষ্টি হচ্ছে। আকাশে বিদ্যুৎ চমকাচ্ছে। পুরো ধরনী কেঁপে কেঁপে উঠছে। হঠাৎ এমন বৃষ্টি হওয়াতে সবকিছু থমকে গেছে। কক্সবাজার ঘুরতে যাওয়া ক্যান্সেল হয়ে গেছে। এই নিয়ে প্রচন্ড মন খারাপ ইরার।
এরা আগে কখনো কক্সবাজার ঘুরতে যায়নি, এজন্য সে খুব এক্সাইটেড ছিল। কিন্তু বৃষ্টি হওয়াতে সবকিছু ভেস্তে গেল। যদি আজ বৃষ্টি থেমে যেত তাহলে একটা কথা ছিল, ঘুরতে গেলেও সমস্যা হতো না। কিন্তু এই বৃষ্টি নিয়ে সব মানুষই আশঙ্কায় আছে। সাদাত নিউজ ফিডে দেখেছে নোয়াখালী ফেনীতে প্রবল বৃষ্টির কারণে মারাত্মক ক্ষতি হয়েছে, বন্যা হওয়ার আশঙ্কা রয়েছে। আরও কক্সবাজারে 3 জন শিক্ষার্থী ঘুরতে গেছিল, 3 জনই নিখোঁজ। তাদের মধ্যে একজনের মৃতদেহ পাওয়া গেছে। সব মিলিয়ে সাদাত সবাইকে সাফ সাফ জানিয়ে দিয়েছে তারা ঘুরতে যাবে না। এই অবস্থায় কোনো রকম রিস্ক তারা নেবে না, অন্য কোনো সময় তারা আবার যাবে। বাড়ির বয়োজ্যেষ্ঠরা সবাই সাদাতের কথায় সহমত হন। অবশেষে ঘুরতে যাওয়া ক্যান্সেল হয়ে যায়। নিয়মিত ভালোবাসার গল্প শুনতে এবং পড়তে আমাদের অন্ধবিশ্বাস চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করুন। ধন্যবাদ সবাইকে।